প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা অঙ্ক বাসায় প্র্যাকটিস করতেছেন বরাবরের মতো। তো আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1 এর অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি এবং লিকুইডেশন চ্যাপ্টারের 2016 সালে যে অঙ্কটা এসেছে এটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা জানি যে আমাদের অঙ্কে 4টা ওয়ার্কিং থাকে এবং সেগুলো আমরা করার চেষ্টা করি। তো এই যে অঙ্কটা আছে এটা যদি আমরা ভালো করে করার চেষ্টা করি, তো আমাদের ভি নাম্বার, এই অঙ্কটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া, নাম্বার ওয়াইজ করা, তারপর আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে বলছে যে অ্যামাউন্ট অফ ব্যাংক ওভারড্রাফট টাকা 8,000 এবং মর্গেজ লোন টাকা 10,000। এখন ব্যাংক ওভারড্রাফট মানে আমরা জানি যে একটা দায়। এখন এই ব্যাংক ওভারড্রাফটটা কিভাবে নেওয়া হয়েছে, আমরা যদি দেখি 8 নম্বরে, মিস্টার রহমান হ্যাজ এ লাইফ অ্যাসুরেন্স পলিসি, মানে তার জীবন বীমা একটা পলিসি আছে 15,000 টাকা, যেটা থেকে উদ্ধার করা যাবে কত, 10,000 টাকা, ইজ হেল্ড বাই দ্য ব্যাংকার এগেন্স্ট ওভারড্রাফট। মানে এই লাইফ পলিসিটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফটের এগেন্স্টে দায়বদ্ধ। মানে আমরা লাইফ পলিসি দেখিয়ে আসলে ব্যাংক ওভারড্রাফট থেকে লোন আনা হয়েছে, বিষয়টা এরকম। তাহলে আমরা দেখি যে ব্যাংক ওভারড্রাফট নেওয়া হয়েছে কত টাকা, 8,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট কত, 8,000 টাকা, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে 15,000 টাকা, বাট এখান থেকে উদ্ধার করা যাবে 10,000 টাকা। তাইলে এই 10,000 টাকা দিয়ে অবশ্যই ব্যাংক ওভারড্রাফট 8,000 টাকা আমি পরিশোধ করতে পারবো। তো আমরা যদি জানি যে পুরো টাকা যদি আমরা পরিশোধ করতে পারি, তাহলে সেটাকে কি বলে, সেটাকে বলে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো আমরা যদি ওয়ার্কিং এ আসি, যে এখানে যদি লিখি যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, আমরা লিখবো ব্যাংক ওভারড্রাফট সিকিউরড বাই কি, লাইফ পলিসি। কত টাকা লাইফ পলিসি, এই ব্যাংক ওভারড্রাফট রয়েছে 8,000 টাকা, এবং আমরা লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে উদ্ধার করতে পারবো 10,000। তাহলে সিকিউরিটি আছে কত, 10,000। আমরা বরাবরের মতো রিসিভার ফিস বাদ দিলাম 400 টাকা। আশা করি এই ওয়ার্কিংটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা কি করি, এরপর আমরা করি যে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। তো আমরা এখানে অঙ্কে যদি আসি, এখানে দেখতে পারবো যে মর্গেজ লোন নেওয়া হয়েছে কত, 10,000 টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে মর্গেজটা আসলে কিসের বিপরীতে নেওয়া হয়েছে, এটা অঙ্কে স্পেসিফিক ভাবে বলে নাই যে মর্গেজ লোনটা আমরা কিসের উপর ভিত্তি করে নিয়েছি। তো আমরা যদি এরকম কোনো পরিস্থিতির অঙ্কে সৃষ্টি হয়, তখন আমরা দেখবো যে সম্পদ কি কি আছে। তাহলে আমাদের সম্পদ এখানে আছে দুইটা, ইনভেন্টরি, মেশিনারি। এই দুইটার যে কোনো একটার বিপরীতে আমরা মর্গেজ লোন নিয়েছি। এখন আপনি ইনভেন্টরিতেও ধরতে পারেন, মেশিনারিতেও ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম ইনভেন্টরি আছে, ধরে নেওয়া হলো যে ইনভেন্টরিতেই বিপরীতে মর্গেজ লোনটা নেওয়া হয়েছে, এবং এটা আপনারা একটা নোট অঙ্কের শেষে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে ইনভেন্টরির মূল্য আছে 15,000 টাকা, এবং যেটা থেকে উদ্ধার করা যাবে কত, 9,000 টাকা। তো 9,000 টাকা যদি উদ্ধার করা যায়, লোন নেওয়া আছে কত, লোন নেওয়া আছে 10,000 টাকা। তাইলে 10,000 টাকা লোন নেওয়া থাকলে আমাদের পরিশোধের জন্য অ্যামাউন্ট আছে কত, 9,000 টাকা। তো 9,000 টাকা দিয়ে 10,000 টাকা কখনোই পুরো পরিশোধ করা যাবে না। তাইলে আমরা জানি যে পুরো পরিশোধ করা না গেলে সেটাকে কি বলে, সেটাকে বলে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। তো আমরা সেটা দেখাবো যে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, মর্গেজ লোন সিকিউরড বাই ইনভেন্টরি, লোন নিয়েছে 10,000 টাকা, পরিশোধ করা যাবে 9,000 টাকা। আমরা বরাবরের মতো রিসিভার ফিস বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসে সেটা লিখলাম। এরপর আমাদের আসে কি, প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। এখানে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স বলতে আমরা যদি 6 নম্বর সমন্বয় দেখি, যে আউটস্ট্যান্ডিং স্যালারিজ 500 ফর এমপ্লয়ি। তাহলে আমরা জানি স্যালারি, রেন্ট, ট্যাক্স, এগুলো সবই আসলে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর অন্তর্গত। তাহলে আমরা একটা ওয়ার্কিং দিলাম যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স কত, স্যালারি 500 টাকা। এরপর আসি আমরা কোথায়, আনসিকিউরড ক্রেডিটর্স। তো আনসিকিউরড ক্রেডিটর্স কি কি থাকে অঙ্কে, তো আমরা 6 নম্বরে যদি দেখি যে অ্যাকাউন্টস পেয়েবল অফ মার্চেন্ডাইজ সাপ্লাইড 40,300। আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবলের বিপরীতে আসলে কোনো জামানত থাকে না, এটা পুরোটাই আনসিকিউরড ক্রেডিটর্স। তো আমরা লিখলাম যে অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা, 40,300, 40,300। এরপর আমরা 9 নম্বরে যদি আসি, যে হাউস হোল্ড লাইবিলিটিস আর টাকা অ্যামাউন্টিং 8,000। এটা হচ্ছে একটা অবশ্যই একটা দায়, যেটার বিপরীতে আসলে কোনো থাকে না, জামানত থাকে না। তাহলে হাউস হোল্ড লাইবিলিটিস আমরা লিখলাম 8,000, 8,000। এরই মাধ্যমে এই অঙ্কের আসলে আমরা ওয়ার্কিং শেষ করলাম। এরপর আমরা জানি যে আমাদের একটা ছক করতে হয়, যে ছক সম্পর্কে আপনাদের অবশ্যই আইডিয়া আছে। তো ছকে আমরা কি করব, আমরা একটু দেখার চেষ্টা করি।
যে আমরা জানি যে প্রথমে নাম লিখি, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স লিখি অ্যাজ অন 31 ডিসেম্বর 2016। আসলে অঙ্কে কি করতে বলছে এগুলো আমরা পিছনের ক্লাসগুলো দেখলেই বুঝবো যে আসলে অঙ্কে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট এই দুইটা জিনিসই আসলে করতে বলে, এই অঙ্কে এছাড়া আর কিছুই করতে বলে না। ঠিক আছে, তো আমরা বরাবর ছক করলাম, ছক করে প্রথমে লিখলাম যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স কত টাকা, আমরা ওয়ার্কিং এ করেছিলাম কত, ফুললি সিকিউরড ক্রেডিটর্স 8,000 টাকা, এবং ভ্যালু অফ সিকিউরিটি ছিল এই যে এখানে ভ্যালু অফ সিকিউরিটি 9,600। তাহলে আমরা লিখলাম যে 8,000 বাদ দিলাম হচ্ছে ভ্যালু অফ সিকিউরিটিস 9,600। তো আমরা জানি যে এটা বাদ দিলে যে টাকাটা থাকে এটা হচ্ছে আমাদের অতিরিক্ত টাকা, মানে দায় মেটানোর পরেও অতিরিক্ত হিসেবে যেটা থাকে, তাহলে এটাকে আমরা লিখি সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। এরপর যদি আমরা 2 নম্বর পার্টলি সিকিউর করাটাই ভালো। পার্টলি সিকিউর ক্রেডিটর্স কত ছিল, লোন নিয়েছিলাম আমি 10,000 টাকা, কত টাকা, পার্টলি সিকিউর ক্রেডিটর্সে লোন নিয়েছিলাম 10,000 এবং পরিশোধ করতে পেরেছি কত, 8,640। তাহলে সেটাই আমরা লিখি যে লোন নিয়েছিলাম 10,000 এবং পরিশোধ করতে পেরেছি কত, 8,640, 1,360 টাকা থাকে, এবং আনসিকিউরড ক্রেডিটর্সের লাস্টে ব্যালেন্স হয়েছিল কত, 48,000, এই যে নেটটা দেখো 48,300। তো আমরা লিখলাম যে 48,000 আনসিকিউরড ক্রেডিটর্স 300। আর এই পাশে যে টাকাটা বসে এটা আপনারা ভালো করে জানেন যে এই পাশে টাকাটা বসে হচ্ছে প্রথম যে টাকাটা আমরা লিখি, যেমন এখানে প্রথম 8,000 লিখেছি, এই পাশে 8,000 যাবে, এবং এই পাশে পার্টলি সিকিউর 10,000 লিখছি, 10,000 যাবে, এখানে আনসিকিউরড ক্রেডিটর্স এর টাকা 48,300, মানে এইখানে এই পাশে যাবে গ্রস টাকা, এই পাশে নেট টাকা। তো এটা আমরা কোথায় পাবো, এই যে এখানে গ্রসের ব্যালেন্সটা গ্রসে যাবে, নেটের ব্যালেন্সটা নেটে যাবে। এরপর আমাদের একটা বাদ পড়ে গেছে, সেটা দেখি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর, যেটা ছিল আমাদের 500 টাকা, ওই যে স্যালারিসের 500। তো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স মানে অগ্রাধিকার যুক্ত, তাহলে এটাকে আমাদের আগে পরিশোধ করতে হবে, তাহলে আমরা লিখলাম ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, কত টাকা, 500 টাকা। তো এরই মাধ্যমে আসলে আমাদের লাইবিলিটিস সাইডটা দেখানো কমপ্লিট হলো। এরপর আমরা যদি অ্যাসেট সাইডে চলে যাই, যে কোন কোন নন আনসিকিউরড প্রপার্টি যেটাকে বলে, যে আনসিকিউরড প্রপার্টি যেটার বিপরীতে আসলে কোনো লোন টোন নেওয়া নেই, তাহলে আমাদের এখানে ইনভেন্টরি যদি অঙ্কের এই পাশে আসি, যে ইনভেন্টরির বিপরীতে আসলে লোন নেওয়া ছিল কিন্তু মেশিনারির বিপরীতে কোনো লোন নেওয়া ছিল না, তাহলে সেটি আমরা লিখবো যে মেশিনারি কত টাকা, 16,000 টাকা, যেটার কস্ট কত, 18,000 টাকা, এস্টিমেটেড টু উদ্ধার করা যাবে 11,000। এখানে কস্ট মূল্য আমরা আসলে বিবেচনা করি না, আমরা কি বিবেচনা করব, আমরা বিবেচনা করব হচ্ছে এই বুক ভ্যালুটা, বুক ভ্যালু কত, 16,000 এবং উদ্ধার করা যাবে কত, 11,000। তাহলে আমরা লিখলাম যে মেশিনারি 16,000 এবং উদ্ধার করা যাবে কত, 11,000 টাকা। এরপর আমরা দ্বিতীয় শিরোনাম দিব যে বুক ডেপ্ট। বুক ডেপ্টে আমরা যদি দেখি এই যে 2 নম্বরে আসে, এই অঙ্কের 2 নম্বরে আসি, অঙ্কের সাইডে এই যেটা 2 নম্বরে আসি, যে অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ওয়াজ টাকা 10,000, অফ টাকা 8,000 কনসিডার্ড গুড, মানে 10,000 টাকা আমাদের দেনাদার আছে, এটার গুড কত, 8,000 টাকা, এবং দ্য ব্যালেন্স এস্টিমেটেড টু প্রডিউস 1,000। তার মানে আর বাদ বাকি থাকে কত, 2,000, এই 2,000 থেকে আবার উদ্ধার করা যাবে কত, 1,000। তাহলে সেটি আমরা দেখাইছি যে গুড কত, গুড হচ্ছে 8,000, মানে 8,000 পুরোটাই আমি পাবো। এখন আসি ডাউটফুলে, তাহলে 10,000-এর বাদ বাকি 8,000 যদি গুড চলে যায় থাকে কত, 2,000 টাকা, তাহলে 2,000 টাকা এখানে আমরা দিলাম, কিন্তু এই 2,000 টাকার ভিতর থেকে আবার উদ্ধার করা যাবে 1,000 টাকা, তাহলে সেটা দিলাম যে উদ্ধার করা যাবে 1,000 টাকা। এরপর যদি অঙ্কে অন্য কিছু থাকে, তাহলে এখানে বিল রিসিভেবল ছিল 10,000 টাকা, বিল রিসিভেবল এবং উদ্ধার করা যাবে কত, 4,000। তো সেটা আমরা দেখালাম যে বিল রিসিভেবল 10,000, উদ্ধার করা যাবে কত, 4,000। এটা যোগ করে এটার কাজ এখানেই সমাপ্ত করলাম, এটা যোগ দিলাম 24,000 টাকা। এরপর আমার অঙ্কে ক্যাশ নাই, ক্যাশ থাকলে রিসিভার ফিস নির্ণয় করার সময় ক্যাশ বাদ দিয়ে করতে হয়, বিগত ক্লাসগুলো দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা লিখলাম লেস রিসিভার ফিস 10%, কত টাকার, এই 24,000, কত হয়, 2,400 টাকা, তাহলে হয় 21,600। এরপর এইখানে যে আমরা সারপ্লাস করেছিলাম, সারপ্লাসটা যোগ হবে এবং ডিডাক্টেডটা কি হবে, বাদ যাবে। সারপ্লাস সবসময় খেয়াল রাখবেন, সারপ্লাসটা কি হবে, যোগ হবে, এবং ডিডাক্টেড মানে যেটা কর্তন করেছিলাম সেটা বাদ যাবে। তাহলে আমরা সারপ্লাস অ্যাজ পার কোনটা দিলাম, এখানে 1600 ছিল, এই পাশে নিয়ে আসলাম, 23,200 হলো। এরপর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর যেটা ওই যে 500 টাকা, সেটা বাদ দিলাম, ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা যেটা, তাহলে 22,700 হলো। এরপর আমরা এই পাশে যোগ দিয়ে নামালাম, গ্রসটা যোগ দিয়ে নামালাম, এক্সপেক্টেড টু র্যাঙ্ক এইটা যোগ দিয়ে নামালাম 49,660, এই টাকাটা আমরা এই পাশে নিয়ে আসবো 49,660, এবং এটা থেকে উপরের যে টাকাটা আছে, উপরের যে 22,700, এটা মাইনাস করব, মাইনাস করার পরে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট কত, 26,960। এর মাধ্যমে আসলে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা এখানে কমপ্লিট হলো। তো কমপ্লিট হওয়ার পরে এখন আমরা কি করব, এখন করব হচ্ছে
ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো বারবার ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করার সময় আমরা আপনাদেরকে বলে থাকি যে ডান সাইডে যাবে হচ্ছে সমস্ত প্রকার ঘাটতি এবং বাম সাইডে আসবে আমাদের যত টাকা উপরি আছে, ঠিক আছে। তো প্রথমেই আমরা ছক কাটবো, ছক কাটার পরে দেখলাম যে প্রথম কি দিতে হবে, ক্যাপিটাল। তাহলে আমরা যদি এই পাশে ক্যাপিটালে আসি, যে হিজ ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িং নেট লস ওয়ার অ্যামাউন্টিং টাকা 17,000, 15,000, 9,800। তাহলে প্রথম ক্যাপিটাল দাও, তাহলে ক্যাপিটাল কত, 17,000 টাকা। তাহলে এটাকে আমরা কি লিখি, লিখি এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস, কত টাকা, 17,000 টাকা। এরপর একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে সারপ্লাস ফ্রম প্রাইভেট সোর্সেস, সেটা কি লাইফ পলিসি। কিভাবে এটা এখানে আসলো, সেটা হচ্ছে আমরা যদি এই অঙ্কে এখানে দেখি যে তার যে লাইফ পলিসি ছিল 10,000 টাকা, সারেন্ডার মানে উদ্ধারকৃত মূল্য ছিল 10,000 টাকা, কিন্তু এর বিপরীতে আমরা লোন নিয়েছিলাম কত, লোন নিয়েছিলাম 8,000 টাকা। তাহলে আমাদের কিন্তু 2,000 টাকা অতিরিক্ত ছিল, এটা কিন্তু আমাদের সম্পদ হিসেবে বিবেচিত, মানে অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। সেই জিনিসটি আসলে আমরা এখানে দেখেছি যে 2,000 টাকা অতিরিক্ত। এরপর এই যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা, এটা একদম সরাসরি কপি পেস্ট করে এখানে এনে বসাই দেবো, ডেফিসিয়েন্সি অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এর মাধ্যমে আমাদের বাম পাশ শেষ। এখন যদি আমরা ডান পাশে চলে যাই, ডান পাশে আপনারা সর্বদা ড্রয়িং দিয়ে শুরু করবেন। তাহলে আমরা যদি অঙ্কে আসি, এখানে আমরা ড্রয়িং পেয়েছিলাম, এই যে ড্রয়িং কত টাকা, 15,000 টাকা। তাহলে ড্রয়িং ডিউরিং দ্য পিরিয়ড আমরা দিলাম 15,000। এরপর আমরা নিব হচ্ছে ব্যাড ডেট যদি থাকে, তাহলে ব্যাড ডেট তো আমাদের ছিল, আমরা একটু দেখি যে ব্যাড ডেট কত ছিল, যে 8,000 এটা তো একদম সমান ছিল। এখন এই যে এখানে 2,000 টাকা ছিল, আবার 1,000 টাকা উদ্ধার করা যাবে, তাহলে উদ্ধার করতে পারবো না কত, উদ্ধার করতে পারবো না 1,000 টাকা। তাহলে যেটা উদ্ধার করতে পারবো না সেটাই আমাদের ঘাটতি, তাহলে আমরা লিখলাম ব্যাড ডেট। এখানে ওরা বিস্তারিত দেখিয়ে দিয়েছে, 8,000, 10,000 মাইনাস 8,000 মাইনাস 1,000 কত থাকে, 1,000। সহজভাবে বুঝবেন যে এখানে কত আছে, এখানে আছে 2,000, উদ্ধার করা যাবে 1,000, পাবো না কত, 1,000, সেটাই আসলে এখানে বসবে। এর পরবর্তীতে যদি আমরা আসি যে নেট লস আছে আমাদের, এই যে নেট লস আছে 9,800 টাকা। তাহলে আমরা নেট লসটাও দেখিয়ে দিব, নেট লস মেড ডিউরিং দ্য পিরিয়ড কত, 9,800 টাকা। এবার আমরা একটা শিরোনাম দেবো, আদার লস বা লস অন রিয়েলাইজেশন। আপনারা আদার লসে লিখতে পারবেন, আবার লস অন রিয়েলাইজেশনে লিখতে পারেন, দুটি আসলে কারেক্ট। তো এখানে কি যাবে, এখানে সম্পদের যদি কোনো ঘাটতি থাকে আমরা একটু দেখি যে কি ঘাটতি আছে। যে মেশিনারি 16,000 টাকা, উদ্ধার করা যাবে কত, 1,000, তাহলে পাবো না কত, 5,000 টাকা। যেটা পাবো না সেটাই ঘাটতি, তাহলে আমরা লিখলাম মেশিনারি, পাবো না কত, 5,000 টাকা। এরপর আসি আমরা বিল রিসিভেবল, 10,000, 4,000, তাহলে উদ্ধার করতে পারবো না কত, 6,000 টাকা। তাহলে সেটি আমরা দেখি যে বিল রিসিভেবল উদ্ধার করতে পারবো না 6,000। এরপর যদি আসি ইনভেন্টরিতে, ইনভেন্টরি কি ঘাটতি ছিল আমরা এই পাশে যদি দেখি যে ইনভেন্টরি ছিল কত, 15,000, কিন্তু উদ্ধার করা যাবে 9,000, আমরা উদ্ধার করতে পারবো না কত, তাহলে 9,000, 15,000 থেকে 9,000 বাদ দিলে আসলে বের হয়ে যায় যে কত টাকা পাবো না, 6,000 টাকা। তাহলে এই যে লস অন রিয়েলাইজেশন আমরা করলাম, এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, এই যে এইটুকু অংশ যদি যোগ বিয়োগ করি, তাহলে আসে 17,000। এবং লাস্ট অঙ্কের শেষ অপশনে আমরা কি নেব, রিসিভার ফিস। এটা কিভাবে পাবো, এইটা হচ্ছে আমরা যেখানে অঙ্কের যেখানে আমরা রিসিভার ফিস নিয়েছি, সেখান থেকে রিসিভার ফিসটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা দুটো ওয়ার্কিং এর রিসিভার ফিস দেখিয়েছিলাম, যে এই যে কত টাকা, 400 টাকা, এখানে কত টাকা, 360 টাকা। তাহলে ওয়ার্কিং এ দেখিয়েছিলাম 400 টাকা এবং 360 টাকা, তাহলে সেটি আমরা দেখেছি, দেখেন 400 টাকা, 360 টাকা। এবং অঙ্কের ভিতরে আমরা একবার রিসিভার ফিস নিয়েছিলাম, এই যে কত টাকা, 2,400 টাকা। তাহলে এই যে আমরা দিলাম 2,400 টাকা, এই যে এই তিনটাকে যোগ দেওয়ার পর হয় কত, 3,160 টাকা। এরপর যদি আমরা দুই পাশ সুন্দর করে যোগ করি, 45,960, 45,960। তাহলে এইটা ছিল আমাদের এই অঙ্ক, এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, আশা করি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।